আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফন ইসলাম নোয়াখালী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে বর্তমানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 712তম চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পাইছি। আর স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের শান্ত দাদা, আর ওভারঅল তোমাদের সকলকে ধন্যবাদ। আর মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা হচ্ছে অনেকজনের জন্য অনেক ভীতিকর, আবার অনেকজন এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে। ওভারঅল যার কনসিস্টেন্সি থাকে সেই ভালো করে। তোমার হচ্ছে তুমি যদি রেগুলার পড়াশোনা করো, ধরো শান্ত দাদা যেটা দিছে তোমাকে বা অন্য স্যার যেটা দেয়, ওগুলো যদি তুমি নিয়মিত ফলো করতে পারো, তোমার যে কোনো একটা মেডিকেল কলেজে তুমি চান্স পাবে। আর বিশেষ করে তোমরা হয়তো অনেকজন এরকম হয় যে আজকে পড়ছো, আজকে 3-4 ঘন্টা পড়ছো, অনেকদিন পড়াশোনা হয় না, এরকম করা যাবে না। সবারই একদম প্রত্যেকটা স্টুডেন্টের এই জিনিসটা থাকে যে মানে আজকে পড়ছি, আবার কালকে একটু গ্যাপ, পরের দিন আবার এরকম। আর হচ্ছে এটা বাদ দেওয়ার চেষ্টা করবে যাতে কনসিস্টেন্সি থাকে এরকম। আর হচ্ছে অ্যান্ড্রয়েড সেট বা ধরো অনলাইন যে প্ল্যাটফর্ম যেগুলো আছে, এগুলা থেকে যথেষ্ট দূরে থাকার চেষ্টা করবা। আর আমরা তো এরকম হয় যে রিলস 5 মিনিট একটু ঘাটাঘাটি করে একটু দেখি, পর 1 ঘন্টা হয়ে গেছে, একটা থেকে বের হওয়ার কোনো নাম নাই। তো আমার হচ্ছে আমার অ্যাডমিশন টেস্ট পর্যন্ত একটা ফোন ছিল না, মানে একদম ধরো প্রথম শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আমার কোনো ফোন ছিল না, শুধু একটা মানে অ্যান্ড্রয়েড সেট ছিল না, শুধু একটা বাটন সেট ছিল। তো সবার জন্য এতটুকু পরামর্শ থাকবে যে এই যে অ্যান্ড্রয়েড সেট ওইটা মানে কী করবা তোমরা, অ্যাভয়েড করবা, আর হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করবা। ধন্যবাদ সকলকে। আচ্ছা শোনো, এখানে সে একটা কথা বলছে, আমি বলি তোমাদেরকে। মেডিকেল বলো, অ্যাডমিশন বলো, যাই বলো, রিপন অনুপের ছিল, বিপ্লবের দিকে আসো, রিপন এবং বিপ্লবে এখনও আমার যে গ্রুপটাতে অ্যাড আছে, আমি তোমাকে দেখাবো, ও এখনও ওর একটা রুমমেটের আইডি দিয়ে আমার গ্রুপটাতে অ্যাড। মানে এমনও হয় যে রুমমেটে ওরা জানায় যে এতক্ষণ প্রাইভেট টাইম, যেমন তোমাদেরকে প্রাইভেট টাইম দিই, আমার প্রাইভেট টাইম প্রায় সময় পরিবর্তন থাকে। তাহলে এক্ষেত্রে আমি তোমাদেরকে একটু, তোমাদের কাছে খারাপ লাগবে, তোমরা বিশেষ করে 26 ব্যাচ 27 ব্যাচ এবং যারা আসবে অনলাইন এডুকেশন নিয়ে, এডটেক প্ল্যাটফর্ম নিয়ে অনেক হাইপ। তো শুনো, আমি শিওর যে আমি নিজে অনেক বেশি অনলাইন থেকে ফায়দা নিছি, বা অনলাইন থেকে আমি অনেক বেশি সুবিধা করছি। তবে এক্ষেত্রে তোমরা 95% স্টুডেন্ট, মানে 95% স্টুডেন্ট তোমরা অনলাইনটাকে বেকায়দায় ব্যবহার করো। যেমন তোমাদের একটা ইয়ে থাকে কি, যে আরে আজকে পড়বো না, ধরো এক অধ্যায় আমার কাছে পড়লো না, আমি নাম বলবো না, অনেক স্টুডেন্ট আছে এইখানের ভিতরেই আছে, এই অধ্যায় এখান থেকে পড়বো না, চিল এখান থেকে করে নিব। আমি তোমাকে জাস্ট দুইটা, এটা ওয়ান শট কিংবা অন্য কথা বলি, আমি তোমাকে জাস্ট দুইটা এক্সাম্পল দিই। যেই স্টুডেন্টটা প্রতিদিন একজন টিচারের কাছে প্রতিদিন আসে, মানে সরাসরি কানেক্টেড থাকে, এই পরীক্ষা দিচ্ছে, তারপরে ধরো লেকচার নিচ্ছে, নোট নিচ্ছে, প্রবলেম দেখাচ্ছে, ও ভালো করবে নাকি কম্বলের নিচে শুয়ে আরে আমার তো প্ল্যাটফর্ম আছে, ওটা ভালো করবে? কারা ভালো করবে? এবং এক্ষেত্রে অনুপ অনেক বেশি মোবাইল চালাইছে, হ্যাঁ, এ অনেক বেশি মোবাইল চালাইছে, এবং মোবাইলের জন্য এর বাবা আসলে আমার সাথে একটু মনোমালিন্য হতে আমি এর বাবার বলে দিতাম যে এতে মোবাইল চালাইছে অনেক বেশি। শেষ দিকে চান্স পাক, শেষ দিকে মোবাইল অনেক, আচ্ছা এখন দেখি চান্স পাইছে যে এই মোবাইলের আমি ব্যাড হ্যাবিটটা বলবো। তারপর ধরো বিপ্লবেরও কিন্তু স্মার্টফোন ছিল নাকি বাটন ফোন ছিল? বাটন ফোন ছিল, হ্যাঁ। একদিন মনে আছে যে বৃষ্টি হইতেছে, মানে অনেক বেশি বৃষ্টি হইতেছে, এরা আসে বসে আছে, মানে আমি প্রাইভেট পড়াবো না যে এর মানে ফোনের কারণে। তো এখন তোমাদের কাছে, তোমরা যারা ফোন নিয়ে বিশেষ করে, বিশ্বাস করো তুমি ফোন থেকে যত দূরে থাকবা, তুমি জীবন যুদ্ধে আগে গেছো, আসলে তুমি জীবন যুদ্ধে আগে গেছো। তোমরা যা কিছু দেখো, একটু আগে যেটা পড়ছি মহাবিশ্বে যা কিছু দেখো সব সত্য না। তোমার কোনটা ভালো হবে, তোমার জন্য কোনটা ভালো হবে, এটা তুমি যদি এখন না বুঝো, এটা তোমারই ব্যর্থতা, ঠিক আছে? আচ্ছা বিপ্লব বলো ভাই, তুমি সংক্ষিপ্ত আকারে বলবা আর কি, বলো। আসসালামু আলাইকুম, আমি বিপ্লব আহমেদ, MBBS BDS 2026 পরীক্ষায় 4749 পজিশন নিয়ে ঢাকা ডেন্টাল কলেজে আছি। পড়ালেখার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে নিজের উপর কনফিডেন্ট, ওটা দরকার। যদি নিজেকে না বুঝি, হাল ছেড়ে দিই, তাহলে শেষ, ঠিক আছে? যেমন ফিজিক্স পড়তেছ, সেকেন্ড পেপারে অনেকগুলা বোরিং চ্যাপ্টার আছে, ঠিক আছে? এখন পড়তেছো, পারতেছো না, রেখে দিছো বইটা, ঠিক আছে? আর ট্রাই দিতেছো না, মানে বোরিং একটা অধ্যায় চলে, ট্রাই আর করতেছো না, ওটা ওভাবেই রয়ে যাবে, ঠিক আছে?
কিন্তু আমার বোরিং লাগতেছে বা হচ্ছে আমি বুঝতেছি না, কেন বুঝতেছি না ওটা দেখলেই হয়, ঠিক আছে? আমরা মানুষ, অন্য কিছু না বা এলিয়েন না যে একবার পড়লেই পারবো, ঠিক আছে? আমি একবার যখন বারবার পড়তে থাকবো শব্দগুলো পরিচিত হতে থাকবে, প্লাস কনসেপ্ট যেটা ওটা ক্লিয়ার হতে থাকবে, ঠিক আছে? তোমার দরকার নাই হাফ ইয়ারলিতে ফার্স্ট হওয়ার, তোমার দরকার নাই ফার্স্ট ইয়ার ফাইনালে টপ 5-এর মধ্যে থাকার, তোমার দরকারও নাই টেস্টের মধ্যে টপ 5-এ থাকার, ঠিক আছে? তোমার যেটা দরকার যে আমার পড়া শেষ করতে হবে, ঠিক আছে? যেগুলো বুঝো না টাফ, চেষ্টা করো নিজে, ঠিক আছে? একবার না পারলে 10 বার দেখো, ঠিক আছে? এক্ষেত্রে আমার একটা চ্যাপ্টার না 2 থেকে 3টা চ্যাপ্টার এটা আমি ফার্স্ট ইয়ার থেকে মনে করতাম কঠিন, কিন্তু পড়তাম, শেষ পর্যন্ত আমার মনে হয়েছে কঠিন, কিন্তু তাও পড়তাম। সেমিকন্ডাক্টর কোষের গঠন আরেকটা চ্যাপ্টার আছে, কঠিন লাগতো কিন্তু তাও এক একটা চ্যাপ্টার 10 বারের উপরে পড়া হয়েছে। শেষ সময়ে এসে যখন পরীক্ষার হলে বসছি তখন আমি পারি। আমি কখনো চাই না যে আমি হাফ ইয়ারলিতে বা ফার্স্ট ইয়ার ফাইনালে বা টেস্টে আমি টপ করব। আমি কখনো নোয়াখালী কলেজের পজিশনের মধ্যে 100-র মধ্যে কখনো ঢুকতে পারি নাই। আমার স্বপ্ন ছিল যে আমি নোয়াখালী কলেজের যে কোনো পরীক্ষায় 100-র মধ্যে ঢুকবো, কিন্তু পারি নাই। শেষ পরীক্ষায় 100 কততম ছিলাম, ঠিক আছে? 116-র বাইরে। তো তোমার কলেজ পজিশনের চেয়ে তুমি কতটুকু অর্জন করছো বা কতটুকু পড়ছো শেষ করছো ওটা হচ্ছে মেন, ঠিক আছে? আর মুখস্থ বলতে কোনো কিছু নাই, বায়োলজি মুখস্থ না, কখনো না। ইংলিশের যেমন প্রিপোজিশন আছে বা অন্যান্য অনেক কিছু আছে, ওগুলো যে মুখস্থ করতে হবে এমন না, তোমাকে মুখস্থর পিছনে ছুটলে শেষ হয়ে যাবা, ঠিক আছে? তোমাকে বারবার পড়তে হবে, ওটাই হচ্ছে ইফেক্টিভ, ঠিক আছে? আর কনফিডেন্ট, এটা বারবারই বলি। অ্যাডমিশনে আমার রুমমেট ও সর্বোচ্চ 3 ঘন্টা ঘুমাইছে, 3 মাস টানা সর্বোচ্চ 3 ঘন্টা ঘুমাইছে, মানে 16 ঘন্টা আপ পড়ালেখা করতো, ঠিক আছে? কিন্তু ওর হয় নাই, চান্স হয় নাই। চান্স বলতে ওর সিরিয়ালও আসে নাই, 16,000 কততম হয়েছে, ঠিক আছে? কনফিডেন্স ছিল না। এরকম আরও কয়েকটা ছিল, প্রচুর পড়তো কিন্তু হয় নাই। আমি ওদের থেকে অনেক কম পড়তাম। এখন এই না যে আমি কম পড়ে হয়ে গেছে, কম পড়লে হয়ে যাবে, আমি এটা বলতেছি না, অনেকে খুশি হয়ে গেছে। না এটা বলতেছি না। আমি বলতেছি যে নিজের কনফিডেন্টটা, ঠিক আছে? আর হচ্ছে কলেজ লাইফের যেটা, তুমি কলেজে এসএসসিতে A+ পাইবা কিন্তু আবার চান্স পাইবে না, ঠিক আছে? তোমাকে এমনভাবে পড়তে হবে যেন তুমি চান্স যে A+ পাও, চান্সও পাও, ঠিক আছে? আর ওটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে টেক্সট বুক, ঠিক আছে? আমি ফিজিক্স অনলাইনেও করি নাই, এই যে দাদার কাছে যেই কদিন পড়ছি ওটাই, ঠিক আছে? কিন্তু আমার বইটা পড়া হয়েছিল। বায়োলজি বলো সেম, কেমিস্ট্রি বলো সেম, ঠিক আছে? আর গাইড যেটা আছে, গাইড বুক, ওগুলো হচ্ছে কোশ্চেন বোঝার জন্য, প্যাটার্ন বোঝার জন্য, ঠিক আছে? বই পড়বা প্রচুর, কনসেপ্ট না বুঝলেও নিজে ট্রাই করবা, ঠিক আছে? আর মোবাইল থেকে দূরে থাকবা, এটাই। আর তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আচ্ছা, বিপ্লবকে অনেক ধন্যবাদ। এবার আমি অনুপকে একটু আমি কিছু তোমাদের হয়ে কিছু কোশ্চেন করবো, আমি জানি তোমরা কোনো কোশ্চেন করবে না। অনুপরে একটু বলার সুযোগ দিই। অনুপের ব্যাপারটা হচ্ছে, অনুপ মেডিকেল প্রিপারেশন নিছে, অনুপের মেডিকেল হয়নি, মার্ক কত ছিল? 69.75 বা ধরো 70, 25, 74 কাটমার্ক, মানে বলতে পারো সে ভালোই সংখ্যক দূরে আছে, ঠিক না? আচ্ছা, তো মেডিকেল প্রিপারেশন নেওয়া সত্ত্বেও সে, আমি একদম বিশ্বাস করে আমি ভাবছিলাম এর আরও পড়া হবে, জগন্নাথ হবে, এটা আমি বিশ্বাস, মানে আমার তেমন একটা হয় না। কারণ কি, মেডিকেল প্রিপারেশনটা অনেকাংশে রিস্ক, এটা নিয়ে আমি কথা বলবো। তো এ যখন আমাকে ফোন দিছে কিংবা রেজাল্টের পরে, তোমরা এখনও আমার সাথে ওর কনভারসেশন দেখিও, আমি বারবার একটা কথা বলছি, পরীক্ষা দিতে থাক, প্র্যাকটিস করতে থাক, থাকার উপরে থাক, মোট কথা হচ্ছে, মানে বাইরিস না তুই। সে কিন্তু বের হয় নাই, মোটামুটিভাবে বের হয় নাই, সে একবারে কন্টিনিউয়াসলি মোটামুটি কষ্ট পাইছে, পড়ছে। এখন অনুপ বলো। আমার নাম অনুপ ভৌমিক-দীপ্ত, আমি নোয়াখালী সরকারি কলেজ থেকে পড়ছি, এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 588তম হয়েছি। তো প্রথমে বলতে চাই যে আমি মোটামুটি ভালোই মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু হয়তো বা সৃষ্টিকর্তা চায়নি বা অন্য কারোর কারণে হয়নি। তো এখন বলবো যে মানে নিজের প্রতি কনফিডেন্সটা অবশ্যই থাকতে হবে, আর সৃষ্টিকর্তার কাছে তো অবশ্যই চাইতে হবে, কারণ উনি না চাইলে তো হবে না। তো আমার অবস্থা এমন ছিল যে আমার উদ্বাসের যে পরীক্ষাগুলো হইতো, ওইখানে আমার মা, মানে সিরিয়াল তো দূরের কথা, সিরিয়াল থাকতো 20-25 হাজার এরকম। তো আমি তো মানে একদম ডিপ্রেশনে গেছি যে মেডিকেল তো তাহলে আর হচ্ছে না, কীভাবে হবে।
তো লাস্ট 1 মাস তো মোটামুটি সব ভালো করেই পড়ছি, কিন্তু আমার চান্স মিস গেছে মূলত ইজি কোশ্চেনগুলো ভুল হওয়ার জন্য। ইজি কোশ্চেন বলতে তোমরা এখন প্রশ্ন করলে তোমরা এগুলো পারবে ইজি। তো আমি নার্ভাস ছিলাম একটু, একটা দাগে থেকে আরেকটা দাগে ফেলছি। তো কয়টা দাগ আছে ভুল? এরকম 6টা দাগে ফেলছি, 6টা দাগে 41-এর 42, 42, 43 কেল্লাপথ। এরকম হয়ে গেছে। কিন্তু এগুলো আমি পারি, মানে হল থেকে বের হয়েছি আর কি, এগুলো তো ইজি কোশ্চেন ভুল হয়ে গেছে এখন, আচ্ছা যাক। তো তখন ওই দিন গেছে রেজাল্টের দিন, রেজাল্ট দেওয়ার পর আমি শুধু শান্ত দাদার মোবাইলটা ধরছি, আর কারো কলটা রিসিভ করিনি। মানে এতটা মানে হতাশ হয়েছি। কান্না করা লাগছে? কান্না ওটা তো জাগরে বললাম না। আচ্ছা, কান্না জিনিসটা বলি, ও কমিউনিটি কান্না আমি জানি না। আমার কান্না ছিল সমনি কলেজ ছিল না, বলি আমি যখন মানে আমার লাস্ট অফ ছিল জিএসটি, আমার যখন লাস্ট জিএসটি ছিল, আমি একবারে আমার একটা সিনিয়র বড় ভাই ছিল, তো লাস্ট সমনি কলেজ থেকে কান্না করতে করতে একবার ইস্কন মন্দির পর্যন্ত, চিনো তোমরা, অনেকে চিনো ইস্কন মন্দির পর্যন্ত, আমি জাস্ট অনবরত কান্না করছি, বুঝছো? এই সিচুয়েশনটা তোমাদের এখন ফানি মনে হবে, প্রত্যেকের লাইফে এই সিচুয়েশনটা একদিন না একদিন আসবে, যে কোনো একটা কিছু নিয়ে, হয়তো অ্যাডমিশন টেস্ট স্মুথলি পার হয়ে গেলে যে কোনো দিন আসবে, বাট ওই সিচুয়েশনটা তুমি বুঝবা যে আসলে তুমি কোনো এই সিচুয়েশনটা কাদের আসবে। ধরো ও চেষ্টা করছে অনেক বেশি, এই জন্য ওর আসছে, কিছু কিছু দেখবা ওরা অভিনয় করতেছে, তুমি ভাই তুমি জানো তুমি পড়াশোনা করতেছো না, তো তুমি শুধু শুধু মানুষ দেখানোর জন্য অভিনয় করে লাভ কি? ইস বন্ধু আমার তো সিরিয়ালে ছিল, পজিশনে ছিল, ওইটা তুমি ওই যে একটা কথা আছে না যে আমি তোমাদের মেবি একটা নোটও লিখে দিয়েছিলাম যে তুমি কোনো কিছুর জন্য আফসোস তখনই করতে পারবা যখন তুমি সেটা চাইছো, তুমি না চাই তো আফসোস করার অধিকারটা তোমার। হ্যাঁ বল। তো তারপর আমাকে মানে শান্তদার কল রিসিভ করছি, তো উনি আমাকে এভাবে বলছে যে লেগে থাক, পরীক্ষাগুলো দিতে থাক, সবগুলা একটা না একটা হবে। তো তখন আমার মানে এলাকার বলতে অনেকেই বলছে যে মেডিকেল প্রিপারেশন নেওয়ার পরে ভার্সিটিতে সহজে হয় না, যে হলো একদম জিএসটি পর্যন্ত লেগে থাকতে হবে, তাহলে হয়তো বা আসতে পারে। তখন আমি মানে শান্তদার কথা চিন্তা করলাম যে শান্তদার তো যেহেতু হয়েছে, হয়তো বা আমারও হবে একটা না একটা। তো তখন আমি একদম ফুল কনফিডেন্সলি জাহাঙ্গীরনগর ডিউনিটে পরীক্ষাটা দিছি। তো ওইখানেও আমার প্রায় 2.5 মার্ক বা 2 মার্কের জন্য হয় নাই, কারণ ওইখানে তো হিউজ মানে একদম প্রতিযোগিতা থেকে। তো তারপর আসলো জগন্নাথ ভার্সিটির পরীক্ষা, তখন তো ফুল কনফিডেন্স নাই। তো ওই 2 দিন আমি পড়ি নাই, না পড়ে গিয়ে পরীক্ষাটা সুন্দর মতো দিয়ে আসছি, যে মানে এমন ছিলাম যে যেগুলো দাগাবো ওইগুলো হবে, আর ওইগুলোতে চান্স পেতে হবে, না হলে তো আর হবে না। তো এইভাবে আমি দাগাইছি, মানে যেগুলো দাগাইছি মোটামুটি ওইগুলো হয়েছে। দাগাইছি 87টার ভিতরে 8টা বা 9টা ভুল গেছে, তো কেটে 74.75 মার্ক আসছে। তো ওইটা দিয়ে মোটামুটি চান্সটা হয়ে গেছে। আর সবসময় নিজেকে অন্যের সাথে তুলনা করবো না, যে না আমার বন্ধু তো এটা হয়ে গেছে, আমার তো হবে না, নিজের প্রতি কনফিডেন্সটা রাখতে পারবে। তো আশা করি এর জন্য হয়তো বা আমার চান্সটা হয়েছে, নয়তো পরে গিয়ে হয়তো না, তাও জানতাম না। তো এই আর কি, আর শান্তদার কাছে তো প্রতি সময় কৃতজ্ঞ থাকি, আর এখনও কৃতজ্ঞ থাকবো। আর আসলে উনি না থাকলে আমার হয়তো বা এই ভার্সিটিটাও মিস যেত, মানে কনফিডেন্সটা পাইতাম না আর কি। তো এই বলি, তোমাদের প্রতি শুভকামনা রইল। আচ্ছা, আপনার জন্য শুভকামনা। তো এখন দাঁড়াও, আমি তোমাদের হয়ে আমি এদের থেকে কিছু কোশ্চেন করব। প্রথম রিপন একটু আসো ভাই। প্রথম হচ্ছে এক্সাম পদ্ধতি। হ্যাঁ, এক্সাম তোমরা যারা লাস্ট পরীক্ষা আমার এক্সাম দিছো, কারা কারা লাস্ট পরীক্ষায়? লাস্টে যে একটা ক্লাস টেস্ট ছিল জ্যামিতিক আলোক বিজ্ঞানে, 2-3 জন এক্সাম দিছো। এক্সাম দেওয়াটা অ্যাডমিশনের ক্ষেত্রে কতটুকু জরুরি বলো? ফার্স্টে আমি বলবো, হ্যাঁ বলো। এক্সাম মানে শুধুমাত্র এক্সাম দেওয়া, এবং তোমাকে যে উদ্ভাসে, তোমাকে না তুই তোকে উদ্ভাসে ভর্তি হওয়ার জন্য, এক্সাম নিয়মিত দেওয়ার জন্য, বলার জন্য, ভর্তি হওয়ার জন্য, এটা কতটুকু তোর কাজে দিছে? এর থেকে যখন আমি রিপন ক্লাস টেস্টগুলো পরীক্ষা নিতাম, এই কত পাইতো? একবার তোমাদের সাথে একটা পরীক্ষা নিয়েছিলাম প্রাণক্ষমতা শক্তি, কত পাইছে মনে আছে? ওই রেজাল্টটা আমি স্ক্রিনশট দিব দাঁড়াও। ওই রেজাল্টটা দেওয়ার পরে এর মা বাপ দুজন হতাশ। এটার কারণ কী ছিল? সে আমার লগে থাকতে থাকতে আমার মতো হয়ে গেছে। আমার অ্যাডমিশন টাইমও সেম, আমি বুয়েট প্রিপারেশন নিয়েছিলাম, মানে পরবর্তীতে একটা এক্সামও বুঝতে পারি না ইংলিশে থাকার কারণে, ইভেন অনেক কিছু হয় না। এটার মেইন রিজন ছিল এক্সাম না দেওয়া। তা আমার মনে হতো কি যে আমি তো পারতেছি, যদি এক্সাম দিলে যদি কম পাই যায়, মনে হতাশ হয়ে যাবো, থাক দরকার নাই আমরা, তাহলে আমরা উদ্ভাসে আমি ভর্তি হয়েছি। আমার শুধু ভার্সিটির একটা ভর্তি প্রোগ্রাম আছে, 3000 টাকা দিয়ে আমি ভর্তি হয়েছিলাম। 23টা এক্সাম ছিল, আমি 2টা এক্সাম দিছি। আমার ব্যর্থতার জন্য দায়ী আমি। পরবর্তীতে এই ব্যর্থতা আমি তোমাদেরকেও বলতেছি, আমৃত্যু বলবো যে পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে? আমৃত্যু আমি তোমাদেরকে বলি, তুমি ধরো 2টা এক্সাম দিবা, 2টা এক্সাম দিতে তোমার সময় যাবে কতক্ষণ? ধরো 2টা এক্সাম দিতে আধা ঘন্টা করে 2টা এক্সাম মক টেস্ট দাও, ধরে নিলাম আর কি। 2টা এক্সাম দিতে 1 ঘন্টা সময় যাবে, তুমি ওই 1 ঘন্টার সময় মোর দেন ইম্পর্টেন্ট 4 ঘন্টা পড়া।
তুমি কত কিছু আলটিমেটলি তুমি কতটুকু, তোমার কে কেউ জিজ্ঞেবে, আমি কি এখন একে জিজ্ঞেস করবো যে ভাই আপনি ডেলি কত ঘন্টা পড়ছেন, আপনি মোট কী পড়ছেন? তোমরা কেউ এখন কি ওরা কি টপিক জিজ্ঞেসে যে এই টপিক পড়ছেন কিনা, ভাই আপনার কোন কলেজ, হ্যাঁ, তারপরে ভাই কেমনে হয়েছে, এগুলো জিজ্ঞাও। তা আলটিমেটলি তোমার রেজাল্টটা হচ্ছে মুখ্য বিষয়, ঠিক কিনা? তো এই রেজাল্টটা হয় তোমার এক্সামের মাধ্যমে। যা এক্সাম নিয়ে বল। আচ্ছা, এক্সাম দেওয়ার মাধ্যমে হয় কি, তোমার যে কোন জায়গায় ল্যাগিংসটা আছে বা ভুলটা আছে ওইটা মানে শুধরানো যায়। তুমি তো এক্সাম না দিলে বুঝতে পারবে না যে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে বা এটা ক্লিয়ার করতে পারবে না। আর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে যে কোনো জায়গায় হয়তো বা এইচএসসি বা অ্যাডমিশন কোনো না কোনো জায়গায় ধরা খাবা। তো অনেকে মনে করবে যে আমি তো এই ভাইয়ের ক্লাসটা দেখতেছি অনলাইনে, আরে উনি করতেছে আমিও দেখতেছি, সব তো পারি। আসলে এটা টোটালি তোমার একদম জিরো। তুমি এক্সাম না দিলে বুঝতে পারবে না যে কোন জায়গায় তোমার ল্যাগিংসটা এই হচ্ছে। ব্যাপারে আমি ওনাকে একটু অপমান করব। উনি প্রায় সময় এই প্রিপারেশন নিত কেন, আমি বলতাম, ওদেরকে বলতাম রিভাইজ দেওয়া লাগতো না, ওয়ান শট একটা দেখতো, এটাই রিভাইজ, ওয়ান শট সৃজনশীল দেখতো একাডেমিকে আর কি, এটাই রিভাইজড। পরবর্তীতে আমি দেখার পর তো মানে কিছু অংশে লাইন করতে পারছি। হ্যাঁ, পরে তো তারপর উদ্বাসের যে এক্সামগুলো আসছিল, তো ওইখানে আমি প্রথম কয়েকটা খারাপ হওয়ার পর আমি মনে করছি যে দিব না আর। তো তখনও দিয়ে গেছি যে না ঠিক আছে, আমি আজকে 10 পাইছি, কালকে 20 পাবো। এরকম বাড়তে 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 মানে এক পর্যায়ে যে মার্কগুলো আসে যে 80 আপ থাকতো বা 80-র কাছাকাছি থাকতো। তো এক্সাম দেওয়ার মাধ্যমে তোমরাও যাতে মানে তোমাদের ল্যাগিংস কোথায় হচ্ছে এটা সবচেয়ে জানা মানে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা না জানলে তোমরা মূল পর্যায়ে বা এইচএসসিতে ধরা খাবা। তো আমি বলবো যে এক্সামগুলো প্রতিনিয়ত মানে যেভাবে হোক হচ্ছে যে মার্ক যতই থাকুক সমস্যা নাই, তোমার ল্যাগিংসটা কোথায় হচ্ছে ওটা ফাইন্ড আউট করতে পারবা। তো এক্সামগুলো নিয়ে তো দিয়ে যাবা। এক্সাম নিয়ে শর্টলি বলবা। হ্যাঁ, তোমার কি জানার আছে? ওয়ান শট কতটুকু এফেক্টিভ, কতটুকু বাদ? আচ্ছা, তুমি এখন আচ্ছা। বলবা। আচ্ছা, ওয়ান শট নিয়ে বলবো ভাই, এক্সাম নিয়ে বলো। 1 মিনিট বলবা। হ্যাঁ, আচ্ছা বলো, তুমি বলো। এক্সামটা হচ্ছে কেমন, আমার ভিতরে কি আছে বলো। এক্সামটা চিল বাট আমরা তাড়াই। এক্সামটা হচ্ছে কেমন যে আমরা মানে আমার ভিতরে কি আছে ওটা আমি কিভাবে জানবো? এক্সামের মাধ্যমে, ঠিক আছে? তো আমি তো বর্ণে কোচিং করছিলাম, তো যেমন সমন্বয় নিয়ন্ত্রণ একটা চ্যাপ্টার ছিল পরীক্ষার জন্য। তো সবাই ওই পরীক্ষার আগে 14 থেকে 18 ঘন্টা পড়ছিল, ঠিক আছে? আমি 1 ঘন্টা 30 মিনিটের মতো পড়ছিলাম। পড়ে গিয়ে আমি পরীক্ষা দিছি। তো আমি দেখলাম কলেজ টাইমে কিন্তু আমি পড়ছিলাম, তো আমি ওখানে 1 ঘন্টা 30 মিনিটের মতো পড়ে পরীক্ষা দিতে গেছি, গিয়ে পরীক্ষা দিছি। এরপর আমি বুঝে গেছি যে এই অধ্যায় থেকে আমার আসলে কি পড়া দরকার, সব তো পড়ার দরকার নাই। তো আমার ক্ষেত্রে আসলে আমার সাথে মিলাইতে গেলে কেউ উঠে আসতে পারবে কি না আমি জানি না, কারণ আমি একটু ডিফারেন্টভাবে পড়তাম। আমি হয়তো পরীক্ষাগুলোর আগে হয় পড়তাম না, আর পড়লেও সর্বোচ্চ একবার পড়তাম। মানে আমি জানতে চাইতাম যে আসলে আমার ভিতরে আছেটা কি, আমি সামনে পড়বো কি। আর এই কারণে আমি হয়তো এক্সাম ডেট দিছে, আমি পড়িই নাই, তাও আমি এক্সাম দিতে চলে আসতাম। এই যে এখানেই তো কোচিং করতাম, ফিজিক্স এখানে বা বায়োলজি বা ওগুলাতে ওখানে ছিল, না পড়েই পরীক্ষা দিতে চলে আসতাম। হয়তো এই চ্যাপ্টার আমি তেমন কিছু জানিও না, তাও এক্সাম দিতাম, ঠিক আছে? এক্সামটা লাগবে সেটা হচ্ছে তোমার নিজের বোঝার জন্য, নিজেকে বোঝার জন্য। আর হচ্ছে আর এই এক্সামটা দেওয়ার ফলে তুমি বুঝে যাবা যে তোমার কোন কোন চ্যাপ্টারটা পড়তে হবে আলটিমেটলি, ঠিক আছে? একটা চ্যাপ্টার তুমি 1 মাসের মধ্যে 10 বার পড়লা, আরেকটা চ্যাপ্টার পড়লাও না, ঠিক আছে? 10 বার কীভাবে বলছে, মানে প্রাইভেট পড়তেছ ওখানে পড়লা, কলেজে ওটাও পড়লা, এরপর হচ্ছে ধরো হাফ ইয়ারলি বা কলেজের কোনো পরীক্ষা ওখানেও পড়লা, অনলাইনেও পড়লা, একটা চ্যাপ্টারই বারবার পড়তেছো, অন্যগুলো পড়তেছো না, ঠিক আছে? তো নিজেদেরকে বসবা, সিলেবাস নিয়ে বসবা যে তোমার কি বাকি আছে, ঠিক আছে? আর এক্সাম তো প্রচুর দিবা, সর্বোচ্চ পরিমাণ এক্সাম দিবা, ঠিক আছে? এক্সাম দেওয়ার ক্ষেত্রে আমি আসলে ধরো আমি লাস্ট পর্যায়ে সেকেন্ড টাইমে মানে জিএসটি বলো আর যেখানে বলো, জিএসটিতে চান্স পাওয়ার পিছনে মেইন মানে যে একটা মাত্র সেটা হচ্ছে এক্সাম। আমি তোমাদেরকে একটা অ্যাপসের নাম বলছিলাম, এই তোমাদেরকে বলছিলাম না, একাডেমিক অ্যাডমিশন পাঠশালা। পরে ওখানে আমি এমনও হয়েছে ওয়াশরুমে বসে বসে এক্সাম দিছি। মানে লাস্ট 1 মাস আমি কিচ্ছু পড়ি নাই। ধরতে গেলে ধর আমি এক্সাম দিতাম, ভুল হয়েছে, ধরো আমি দেখতাম যে বায়োলজি একটা চ্যাপ্টার পড়তেছি, টিস্যু যন্ত্র, আমি টিস্যু কত প্রকার এটা ভুলে গেছি, তার মানে আমার প্রকার বেঁধে ঝামেলা আছে, আমি যে আসি ওইটা পড়ছি। আমি জাস্ট এক্সাম দিছি লাস্টে একবারে। সো এক্সামটা তোমরা খুবই মানে আমি বলার চেয়েও কয়েক গুণ বেশি মাত্রা অতিরিক্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে? রিপন এক্সাম নিয়ে 1 মিনিট
তোমার টাইম কমে গেছে ওরা বলতে বলতে সবাই তো এক্সাম নিয়ে বলতেছে, আমি আর তুমি কি একটু বলবো। ডিফারেন্ট ভাবে বলো যে তোমার কাছে এক্সামটা কি, আচ্ছা, মানে কেমন এক্সামটা? আমি আসলে উন্মেষে যে কোচিং করছি, আমি অনেক স্টুডেন্ট দেখছি এক্সাম মিস করছে, তা আমি একটা এক্সামও মিস করি না, ডেইলি বলো মান্থলি বলো একটা এক্সামও মিস করি না। আর শেষে দিয়ে এরকম হয়েছে, শেষ 10 দিন তো বন্ধ দিছে, মানে কোচিং সেন্টার বন্ধ হয়ে গেছে, পরে শুধু আমরা নিজেরা যারা এক্সাম দিতাম আর কি, বাসায় ওরা একটা এক্সাম বুক দিছে। তো আমার যখনই আমার হতাশ মনে হতো যে না রে চান্স পাবো না, তো আমি তখন একটা এক্সাম দিতাম 100 মার্কের, ওরা যে এক্সাম বুকটা দিছে। আসলে পড়াশোনা ছাড়ি দেয়। হ্যাঁ, আমি এক্সাম দিলে আমার ওই যে মার্ক আসলে আমি এবার হ্যাঁ ঠিক আছে না, এখনও ট্র্যাকে আছি, আবার যেটা ভুল হইতেছে ওইটা ঠিক করে নিতেছি। আর আবার হচ্ছে উন্মেষে প্রায় ধরো 3 মাসের কোচিংগুলো তোমার অনেকগুলো ভুল হবে, তো এটা যদি তুমি এই ভুলগুলা এক্সামের মাধ্যমে যে ভুলগুলো পাইতেছে এগুলো লিখে রাখলে তুমি পরীক্ষার 2 দিন আগে ওই ভুলগুলো একবার দেখে নিলে তোমার মানে মোটামুটি তোমার ভুলগুলাই তুমি আইডেন্টিফাই করে ফেলছো, প্লাস ভুল করো, এগুলাই আলটিমেটলি পরবর্তীতে আবার পারি যেতে। হ্যাঁ তো ওইটাই, ভুল করতে করতে তুমি আর কত ভুল করবে, তোমার টপিক তো নির্দিষ্ট। এটাই আর কি। ওভারঅল পরীক্ষা তুমি স্টুডেন্ট হিসেবে যদি পরীক্ষার গুরুত্ব না বোঝো, তোমাকে কেউ এখানে বুঝাইতে পারবে না, 1000 জন এখানে বসলেও লাভ হবে না, তোমাকে নিজে এটার গুরুত্ব বুঝতে হবে। আচ্ছা, তো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল পরীক্ষা। তো এখন ধরো আমি এদের ভিতরে একটা ল্যাগিংস পাইছি আর কি। তো আমি তো সবসময় বলি আমারটা একটু বাসি হয়ে গেছে, তোমরা এখন একটু মানে কি বলো, ফ্লোতে আসো, একটু ইয়েতে আসো, যাই হোক। তো এখন আমি যখন একটা অধ্যায় পড়াই তখন ধরো এক্সাম নিই, ঠিক আছে, আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, তোমরা এদের উদ্দেশ্যে বলবা। তো এক্সাম নিই, তারপরে পড়তে বলি। তো এদের এক্ষেত্রে কি হয়, ধরো একটা ক্লাস মিস দেয়, কন্টিনিউয়াসলি মিস দেয়। যেমন 2টা ক্লাস মিস দিলে 3 নম্বর আমি একবারে পরের অধ্যায় থেকে শুরু করব। তো এই নতুন অধ্যায় আবার শুরু করি 2 দিন। যেমন আজকে এত সংখ্যক স্টুডেন্ট কেন জানো, এটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান লেকচার নাম্বার 1। এজন্য তুমি লাস্ট ক্লাসে আমার ফোন দিয়ে জিজ্ঞাসা ভাই কতজন আছে, গুটি কয়েকজন তুমি দেখবো না। কারণ কি, ওই যে ধরো ওই যে এক ক্লাসে একজন কমে, পরের ক্লাসে আরও একজন কমে, লাস্ট ক্লাসে আসে না। এক কবার, ওই যে আমাদের সময় একটা কথা ছিল, এক কবার শনিবার, স্কুল না গেলে মাঝখানে 2 দিন যেত না, আরও যেত না, এক কবার শনিবার। তো এদের যে অনিয়মিত মানে নিয়মিত হওয়াটা, যেমন আমি এদেরকে দেখতাম যে যত দিনে আমি পড়াইছি প্রাইভেট মিস দিয়ে নেয় মোটামুটি নেয়, এবং বৃষ্টি হোক ঝড় হোক, আমি গরিব, এখানে ফানি ফুটতো, এদের হাতে এই যে টেবিলেটা টানাইতাম যে ডেস্ক, এটা এখানে তো আছে, এবং ইভেন স্যারদের এখানেও, ওরা তো স্যারদের কাছেও পড়ছে, স্যারদের এখানে কোনো প্রাইভেট মিস দেয় না। এই যে এরা যে নিয়মিত হওয়াটা কতটুকু জরুরি। সে যেমন হোক, তার অবস্থা ধরো এখন যেমনই আছে, তার এখন কোন পর্যায়ে আছে, ধরো এই কী পরীক্ষা দিচ্ছে এরা, মানে সামনে টেস্ট পরীক্ষা, যে এখনও আরও ধরো বোর্ড পরীক্ষা আরও কয়েকদিন সময় আছে। তাই এই যে নিয়মিত হওয়াটা বা নিয়মিত আসাটা, বা এদের ভিতরে আরেকটা ভুল ধারণা আছে, যেমন অনেকেই মনে করে যে আমার আগের দিন জিজ্ঞে ভাই আজকে কী পড়াবেন, তা আমি বলি আজকে এমসিকিউ পড়াবো, এমসিকিউ পারবো, অসুবিধা নেই, পরের দিন থেকে যাবো। অনেকে, আমি নাম বলবো না, অনেকে আছে এখানে, তো অনেক ক্যাটাগরি আছে। এই যে নিয়মিত না আসাটা, ঠিক আছে, এ তো ঘরের লোক, তুমি বলো না যে নিয়মিত হওয়াটা তোমার কি কতটা উপকৃত করছে, যে প্রাইভেটে নিয়মিত আসাটা? নিয়মিত যে ক্লাস করা বা হচ্ছে নিয়মিত পড়ার সাথে লেগে থাকা, এটা অবশ্যই থাকতে হবে, এটা সবাই জানে, আমরা জানি তবে মানি না, ঠিক আছে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা সবাই জানে কিন্তু খায়। তো এখানে যারা বসে আছে তারাও জানে, বা যারা দেখবে তারাও জানে যে নিয়মিত হতে হবে, কিন্তু আসলে মানে না। তো এটা হচ্ছে আসলে যে উপলব্ধি, ওটার বিষয়। তাও আমাদের যেটা দেখার ওটা বলে, আমার একটা খারাপ অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে ম্যাথ প্রাইভেটে আমি নিয়মিত ছিলাম না বলতে প্রথম দিকে আর কি, ম্যাথ লাগে না মেডিকেল, অসুবিধা নেই। হ্যাঁ প্রথম দিকে। তো আমি একদিন যাইতাম, আরেকদিন যাইতাম না, যে কোনো কারণে হোক, একটা কারণ ছিল, ওই কারণে। তো এরপরে আমার ম্যাথের অবস্থা খারাপ হয়ে গেছিলো। এরপরে ও আমার বন্ধু, ও তো পাশের রুমে ছিল, সবসময় একসাথে। তো ও এরপরে বললো যে যেন ক্লাস না মিস দেওয়া। এরপর হচ্ছে যে ধারাবাহিকতা, আমি ম্যাথ যদি এই সপ্তাহে করতাম, হয়তো 2 সপ্তাহ মাঝে করতাম না, যে কোনো কারণে হোক করা হতো না। এরপরে ও আমার সাথে আসার পরে ওর এটা বলার কারণে ধারাবাহিকতা শুরু করি, ঠিক আছে। তো ধারাবাহিকতা আসলে ইম্পর্টেন্ট, এটা নিজের উপলব্ধি করার বিষয়, নিজেই বুঝতে হবে, ঠিক আছে। তারপরে তোমরা মানো না, এটা তোমাদেরকেই বুঝতে হবে। আচ্ছা, আর একটা বিষয়, লাস্ট একটা বিষয়, আমি ধরো এদের দুজনকে যতদিন থেকে চিনি, কিংবা অনুপ্রে যতদিন থেকে চিনি, বন্ধু নির্বাচন, রিপন আর বিপ্লব, তোমরা কোন ক্লাস থেকে? শিশু থেকে, মানে শিশু থেকে প্রাইমারি একসাথে, কলেজ একসাথে, দেখো মানে চান্সটাও একসাথে পাইছে। ধরো আমি ধরলাম
যদি এখান থেকে কেউ একজন চান্স না পাইতো, দুজন থেকে ধরো যে কেউ একজন হতে পারতো, তখন দেখতে ওদের ভিতরে মানে অনেক ক্লোজ ফ্রেন্ড, এরা অনেক ক্লোজ ফ্রেন্ড। এবং চান্স পাওয়ার পরে আমি যতগুলো রিপন স্টোরি দিছে সবগুলো স্টোরিতে বিপ্লব আছে, বিপ্লব যতগুলো স্টোরি দিছে রিপন আছে। কিংবা এবার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যেমন অনুপের ফ্রেন্ড সার্কেলের ভিতরে আরও কয়েকজন ছিল, অনুপে তো আমি রুমমেট হিসেবে কাছে থেকে ছিলাম, আরও কয়েকজন ছিল। তাহলে এই ক্ষেত্রে বন্ধু নির্বাচনটা খুবই বেশি মারাত্মক গুরুত্বপূর্ণ, মারাত্মক। বুঝো তোমাদের বন্ধু নির্বাচন কেমন হয়, মানে খুবই ডেঞ্জারাস লেভেলের বন্ধু নির্বাচন। আমি দেখি তোমাদেরকে পথে কাটে, হ্যাঁ দেখি না যে এরকম না, আমি তোমাদের ফ্রেন্ডদেরকে স্মোকিং করতেও দেখছি, ঠিক আছে? তো তোমাদের ফ্রেন্ড, তো এক্ষেত্রে আমি তোমাদেরকে দোষ দিচ্ছি না, খারাপ বন্ধুত্ব তোমাকে কোন পর্যায়ে নিয়ে যাবে তুমি চিন্তা করতে পারবে না। আচ্ছা ধরো আমি রিপন বিপ্লব ওরা সবচেয়ে ক্লোজ ছিল, তোমার ধরো এখানে আসা পর্যন্ত রিপনের অবদান কতটুকু ছিল? মানে তুমি ক্যামেরা আছে কিংবা রিপন সামনে এসে এরকম না, মন থেকে বলবো আমি তোমার প্রতি অনুরোধ, তাহলে ওরা ফ্রেন্ডদের সম্পর্কে জানতে পারবে। আমাদের তো শিশু থেকে একসাথে পথ চলা, তো বন্ধু থাকার কারণে আমি যেটা থেকে বেশি ছিলাম, প্রথম কথা হচ্ছে যে নারী, মানে হচ্ছে রিলেশন যেটা করে ওটা, আর হচ্ছে যেমন স্মোক, ঠিক আছে? আচ্ছা আমরা কথা না বলি, তো যে স্মোক করা এটা একটা নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের মধ্যে এটা কখনো হয় নাই। এরপর হচ্ছে আসলে আমি অ্যাডমিশন নামটা ওর মুখ থেকে শুনছি, এরপর হচ্ছে সায়েন্স ওর কারণে নেওয়া, মানে হচ্ছে ও গেছে আমিও গেছি। ওনা কমার্সে ছিল প্রথমে? কে? ওইটা তুমি না কমার্সে ছিলে প্রথম কয়েক মাস? না 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 না, কে ছিল জানি না। আরে 9 মনে কমার্স নিয়েছিল না না না, আমরা একসাথে সায়েন্সে। আচ্ছা তার জন্য না। এরপরে আমি জীবনে প্রথম অ্যাডমিশনের যে ভার্সিটিগুলোর নাম, আমার বোন অ্যানিস্টুডিয়ে পড়ে, কিন্তু আমি আমার বোনের সাথে কোনোদিন পড়তেও বসি না, ওকে কোনোদিন পড়ার কথা জিজ্ঞাসা করি না, ওর সাথে কোনোদিন পড়ালেখা নিয়ে কথা বলতাম না। তো এক্ষেত্রে বোনের চেয়ে বন্ধুর গুরুত্ব বেশি। হ্যাঁ, ওর থেকে প্রথম বুয়েটের নাম শুনি, ওর থেকে যে মেডিকেলের নাম শুনি, এরপর হচ্ছে ওর সাথে আমি বিভিন্ন কারণ হোক আমি পড়ালেখা থেকে দূরে চলে যাই 9 পর্যন্ত, মানে 9 পর্যন্ত বলতে 8-এর পুরাটা। এরপরে 9-এর শেষে এসে একসাথে হই আবার আমরা, এর মাঝখানে আমাদের মধ্যে দূরত্বটা অনেক হয়ে গেছে, আমি অন্য এলাকায় থাকতাম, ও আরেক জায়গায় থাকতো। তো এরপরে এই যে অ্যাডমিশন, তার থেকে জানা পড়ালেখার ক্ষেত্রে আমি হতাশ হয়ে যেতাম বেশি, আমি সবচেয়ে বেশি হতাশ হতাম, ও হতো না, ও অনেক স্ট্রং, ও যতটুকু স্ট্রং মানে দেখা যায় তার থেকে বেশি স্ট্রং, মানে বাস্তব জিনিসগুলা বা হচ্ছে যে কাউকে পরামর্শ দেওয়া। ওর চিল থাকার ব্যাপারে আমি একটু বলি, সরি। তো ওরে যখন আমার এখানে আসছে না, কিংবা ওই স্যারের এখানে আমি কয়েকটা ক্লাস নিয়েছিলাম মেডিকেলে, ও সবসময় হাসতো, আমার এই জিনিসটা খটকা লাগছে। মানে এখন যেমন হাসে না, আমি কি আমার পড়া বুঝতেছে না নাকি আমার সমস্যা আছে? যেমন তোমরা যদি কোনো অকারণে হাসো, আমি তোমাদেরকে বলি না হাসো কেন, পরে আমি অনুপ্রে বাসাতে গেছি, আসলে ধরো নতুন এর আসলে সমস্যা কি, আমার কি কোনো পড়ানো ঝামেলা আছে? তখন আমি পড়ানো শুরু করছি এদের দিয়ে মূলত, আমি কি কোনো কিছু ভুল পড়াইছি নাকি বুঝাতে পারতেছি না, কোন এই অটো এরকম, ঠিক আছে? তো আমি ম্যাথ বা ওগুলা যখন দেখতাম আমার মনে হতো যে আমি পারবো না, তো একটা থাপ্পড় দিয়ে বলতো যে মানে নর্মাল বিষয় ওকে জিজ্ঞাসা করতাম, একদম নর্মাল বিষয়। এটা হয়েছে কি, বর্ণের আমি এক্সাম দিয়েছিলাম কোচিংয়ের, তো আমি কোশ্চেন পারতেছি না, আমার মনে হচ্ছে যে আমি পারতেছি না, ফিজিক্সের আর ম্যাথের কোশ্চেন, আমাকে একটা থাপ্পড় দিছে, থাপ্পড় বলতে আবার অমন করে না আর কি, তো বললো যে এই নর্মাল ম্যাথ কি পারস না? আমি সাথে সাথে আবার করা শুরু করছি নিজে, বাকি সব আমি নিজেই করছি, আটকি নাই কখনো, মানে ওগুলা হয়ে অটোমেটিক আমার মাথা থেকে বের হতেছিল। আর হচ্ছে কলেজে আসলে আমরা তো গ্রাম থেকে আসছি, তো অনেক কিছু মাথায় অনেক কিছু ঘুরে, ঠিক আছে? এরপর হচ্ছে ওগুলা থেকে বিরত ছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে খারাপ আড্ডা থেকে বা খারাপ জিনিস থেকে দূরে থাকা যায়, পড়ালেখার মধ্যে ছিলাম। ও আমার সাথে প্রথম কলেজে 6 মাস ছিল না, ওই সময় আমি বুঝছি যে আমার কী অবস্থা হয়েছিল। এমন একটা সময় আল্লাহ ওকে আমার কাছে নিয়ে দিছে যখন আমি অসুস্থ ছিলাম, এরপর হচ্ছে পারিবারিক সব কিছু মিলে আমি বাজে অবস্থায় পড়ালেখা নিয়ে, এমন সময় গিয়ে ও হোস্টেলে উঠছে আমার সাথে, আর আমার পড়ালেখা আবার উপরের দিকে ওঠা শুরু, ঠিক আছে? তো বন্ধু তো অবশ্যই দরকার। আর ওর কথা আসলে সামনাসামনি বলতেছি এমন না, আমি যদি সারা জীবন আমার যে এখন উঠে আসা, আমি বিশ্বাস করি না যে আমি এখান পর্যন্ত আসবো। আমি যখন নোয়াখালীতে পাড়া দিই, কলেজে চান্স পাওয়ার পরে আমি নোয়াখালীর উত্তর দক্ষিণ চিনছি, এর আগে চিনি নাই। তো
এর সাথে প্রথম মাইজদি শহরে এসে যে পৌঁছছি না, কলেজে আসা। তো আমি কলেজে এসে আমি বলছি যে সামনে যদি আমি কিছু নাও পাই, অ্যাডমিশনে যদি নাও কোনো কিছু পাই, আমি খুশি, কারণ আমি এখান পর্যন্ত আসবো আমি কল্পনা করি নাই। হয়তো আমি এখন গ্রামেই থাকতাম, গ্রামে পড়ে থাকতাম, আমার অন্যান্য বন্ধুরা যেভাবে পড়ে আছে গ্রামে, কিন্তু একমাত্র ওর কারণেই কি এখন পর্যন্ত টিকে আছি এই পথে। এখন তো আমি দেখতেছি যে আমার পথ কী আছে, এখন এমন একটা এখন রাজধানীতে চলে গেছি, ওখান থেকে গ্রামের ওখান থেকে রাজধানীতে, যেটা আমার কল্পনাতেও ছিল না। তো আসলে ওর যে অবদান যেটা বলছি এটা অনগণ্য, বন্ধু এখনো প্রকাশ করা যাবে না। বন্ধু এখনো চট্টগ্রাম আছে, আমরা দোয়া না, করি ও চলে আসবে, হ্যাঁ চলে আসবে। ও প্রকাশ করার মতো না, যা যদিও বলছি আসলে এত এগুলা নগণ্য একদম অবদান। আচ্ছা রিপন, তোমার নামে যেমন আমরা আসলে খুবই প্রাউড তোমার প্রতি যে তুমি ওকে ফ্রেন্ড হিসেবে এত বড় হেল্প করছো, ঠিক আছে। আসলে জীবনে বন্ধুত্ব কিংবা শুধু বন্ধুত্ব না, সম্পর্ক জীবনে দরকার আছে, ঠিক আছে। তোমার বড় ভাই হইতে পারে, তোমার টিচার হইতে পারে, তোমার সিনিয়র হইতে পারে, তোমার প্রতিবেশী হইতে পারে। তো একটা সম্পর্ক অনেক কিছু পরিবর্তন করতে পারে। আচ্ছা তুমি ধরো, ও তো তোমার নাম অনেক সুনাম করলো, ওর তোমার মানে তোমার লাইফে ওর কেমন গুরুত্ব ছিল? আচ্ছা, সকলকে ধন্যবাদ। তুমি কি জোরে বলি ভাই, হাসিও না। না, আসলে আমার আমি ব্যক্তিগতভাবে সচেতন, রাজনৈতিকভাবে বলো, যে কোনো ইস্যুতে আমি ব্যক্তিগতভাবে ভিন্নভাবে চিন্তা করতে শিখছি এখন পর্যন্ত। ইনশাল্লাহ আরও ভবিষ্যতে আরও তোমরা আমাকে আরও মানে প্রাউড করে বলতেছি, তোমরা আমাকে আরও অনেক বড় জায়গায় দেখবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ওই প্ল্যানে আগাইতেছি। তো আমার ছোটোকাল থেকে আমি ভিন্নভাবে চিন্তা করতে শিখছি। আর বিশেষ করে ও ধরো আমি গ্রামে আড্ডা দিই বলে যাই বলি, আমি যদি বলি যে তুই এখানে আয়, চলে আসবে। মানে অন্য হাজার ফ্রেন্ড আছে, আমার অনেক ফ্রেন্ড আছে, আমি ডাকলে আসে না, ধরো আমি যখন বলতাম যে চলে আয়, চলে এসছে। এরপর ওর আব্বা আম্মা ওরে ধরো রাতের একটা ওরে কল দিছে যে কি বাড়িতে আসার জন্য, ফর আমি যদি জাস্ট ফোন নিয়ে বলি যে ও আমার সাথে আছে, এতটুকুতে এনাফ। মানে এরকম আমাদের সম্পর্ক ছিল, এখন পর্যন্ত আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। তো তুমি আমার অনেক ফ্রেন্ড দেখছি ওরা মানে অসৎসঙ্গ পায় ওরা খারাপ হয়ে গেছে। আর আমি মনে করি কি ধরো এখানে ধরো 10 জন থাকলেও বা 20 জন থাকলে সবাই কিন্তু চান্স পাবে না, এটা হচ্ছে বাস্তবতা, বুঝছো? সবাই চান্স পাবে না। তো যে সচেতন সে চান্স পাবে, তোমারে কেউ আসলে খাওয়াই দিতে পারবে না, তুমি নিজে যতটুকু অ্যাবজর্ব করতে পারো ততটুকু। আমি যদি ওর পরামর্শ দিই, ও যদি এটা গ্রহণ না করে কিছু হবে? অনেক পরামর্শ তো তুমি এখন যদি ফোনে সার্চ দাও, তোমার অনেক মোটিভেশনাল স্পিচ আছে, হ্যাঁ অনেক কিছু আছে। সো মানে তুমি নিজে অ্যাবজর্ব না করলে, নিজে গ্রহণ না করলে তোমার কেউ খাওয়াই দিতে পারবে না। এটা শান্ত দাদাও পারবে না, আমিও পারবো না, কেউ পারবে না। জাস্ট নিজে থেকে তোমাকে সচেতন হতে হবে, এতটুকুই কথা। আর মানে বন্ধু অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই ভালো করে নির্বাচন করবে, এটা তোমার জীবনে মোড় ঘুরাই দিতে পারে। এটা হলো কথা। আচ্ছা বন্ধু নির্বাচন নিয়ে তো ওরা বললো, মানে লাইফে বন্ধুর গুরুত্ব অনেক। অনুপের কাছে বন্ধুর গুরুত্ব যায় না। অনুপ ধরো অনুপ আমার নিজের ব্যক্তিগত ম্যাচে উঠছে। তো অনুপের যে বেডে আমি একটু বলি, অনুপ যেখানে থাকে মানে যে সিটে ঘুমাইতো, ওর আগে ওর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে পড়ে, তারপরে এর আগেও একজন ইনস্টিটিউট ছিল। তো আমরা অনুপে মোটিভেট করতাম কেমনে, যে এই খাট থেকে কেউ কখনো পাবলিকের বাইরে যায় নাই। হ্যাঁ এখনও বলতেছি, এখন যে উঠছে না ও নোয়াখালী কলেজে আছে, ওরে বলতেছি এই বেড থেকে সবাই পাবলিকে আছে, তোরও পাবলিকে যাইতে হবে। তো অনুপরে আমি আসলে, সে হয়তো বলবে বা অন্য জায়গায় অনুপরে আমি একটু জিজ্ঞেস করবো যে তোমার আসলে তোমার না তুমি ওদের তুমি বলি, তো এর সাথে তো তুই সম্পর্ক, আমি স্টুডেন্টদের ধরো তোমরা জানো তুমিই বলি, তুই খুব কমভাবে যাই। তো একমাত্র অনুপরে মেবি তুই বলি রুমমেট হিসেবে। তো অনুপ এখন বলবে যে ধরো অনুপের তো ওরা তো ফ্রেন্ড একসাথে থাকতো, হলে থাকতো। তো অনুপের কাছে একটু জিজ্ঞেস করবো যে আমাদের ম্যাচের পরিবেশ বা ম্যাচ তোমাকে কতটুকু, কিংবা আমরা যারা ছিলাম সিনিয়ররা তোমরা কতটুকু, মানে কিভাবে তোমাকে গাইড করা হয়েছে একদম। হ্যাঁ তুমি যা হচ্ছে যে ভালো পরিবেশে থাকলে তুমি অটোমেটিক মানে ভালো কিছু করবে, এটা একদম মানে লিখিত বলতেই। তুমি ধরো আমি যে ম্যাচটা ছিলাম, তো ওইখানে আমার রুমমেট হিসেবে শান্তদা ছিল। তো
উনি সবসময় আমাকে মোটিভেট করতো পড়ালেখার জন্য। আমার আসলে বলতে গেলে অ্যাডমিশন নিয়ে আমার কোনো চিন্তা ধারণা ছিল না যে বুয়েট নামে কিছু একটা আছে যে মেডিকেলে পড়তে হয়, যে ডাক্তার হয় এখান থেকে। তো এটা আমি কখনো মানে চিন্তাও ছিল না। তো ম্যাথে ওঠার পর ওনার থেকে সব কিছু জানছি, মানে শিখছি সব কিছু, যে মেডিকেলের জন্য এখানে কোচিং করতে হয় বা ভার্সিটিতে এভাবে টিকা যায় বা বড় হয়ে এভাবে মানে অনেক জায়গায় যাওয়া যায়। এখানে আমার যে অনেকগুলো টানা ভার্সিটি ব্যর্থতা, এটা অনুপের মোটিভেশন ছিল। কারণ আমার ব্যর্থতা ওরা সবসময় শুনে দেয়, ওর সতর্ক থাকতো সবসময়। মানে এখনও যেমন রেজাল্ট তো গতকালে গত পরশু দিনে বলতেছে যে আমার তো এতগুলো জায়গা আমার হয় নাই, ওদেরকেও বলতাম আমার ব্যর্থতা স্টুডেন্টদের সফলতায় কাজে লাগে। মানে আমার মনে হচ্ছে যে এই ব্যর্থতাগুলো এই জন্য দরকার ছিল। হ্যাঁ অবশ্যই, কারণ ধরো তুমি যদি অন্য কাউকে দেখো যে না এই জায়গায় ল্যাগিং ছিল বা এই জায়গায় আটকেছে, তুমি আগে থেকে এখানে সচেতন হবে যে না এটা আমাকে পারতে হবে বা আমি ভিন্ন কিছুভাবে করবো যাতে আমার এখানে হয়ে যায়। তো শান্তদার কাছ থেকে মানে অনেক কিছু শিখছি, যে মানে যতগুলো ভালোভাবে মানে শেখা যায় তত ভালোভাবে আমি শিখছি যে না, যে একটা মিস গেছে তো কী হয়েছে, অন্য সবগুলো তো আছে, তো এগুলো ট্রাই করে এগুলো তো হয়ে যাবে। তো আশা করি একটা হয়ে গেছে ভালো অবস্থানে, তো দেখা যাক বাকিগুলো কী হয়। তো আসলে মানে পরিবেশটা ভালো হলে তুমি অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কারণ আমি ইন্টারের আগে যে পরিবেশে ছিলাম ওইখানে মানে পড়ালেখার কোনো পরিবেশ ছিল না বলতে গেলে। কারণ আমি বাড়িতে থাকতাম, বাড়িতে মানে তো জয়েন্ট ফ্যামিলি, তো ওইখানে পড়ালেখার মানে পরিবেশ ছিল না। তো এখানে আসলে আমি মেসেজ ছিলাম বা শান্তদার কাছ থেকে সব কিছু শিখছি, মানে ভালোভাবে সব কিছু অ্যাবজর্ব করে নিতে পারছি। তো এইটুকুই বলবো আর কি। আচ্ছা, ম্যাথসের ক্ষেত্রে আমি এদের তো ধরো বলছে ম্যাথসের ক্ষেত্রে অনুপেরে এরকম হয়েছে। অনুপ যখন উঠছে ম্যাথসে তখন আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছি। আমি তখন 7টা টিউশন করাই, আমার পকেটে 32,000 টাকা মাসে আসে, কী একটা অবস্থা। মানে তো আমি হুট করে আমার সেকেন্ড টাইম আমি তো বলছিলাম তোমাদের আমার সেকেন্ড টাইম অ্যাডমিশনের জন্য আমি টিউশন অফ করে দিই আর কি। পরে অনুপরে আমি এমন অভ্যাস করা ট্রাই করছি যে, কারণ তুমি দেখবা তুমি যত বড় ফিরাওয়ালিয়া হও, তোমার লগটা যদি না পড়ে তোমার কাছে ভালো লাগবে না। তো ও তো ধরো ইন্টারমিডিয়েট নতুন উঠছে, তো আমি তখন অ্যাডমিশন দিচ্ছি। এর হলে প্রতিদিন সকালে উঠতাম 5টায় শীতকালে, এই যে এই শীতের আগের শীতে, এই শীতের আগের শীত 2 বছর আগে আমরা শীতকালে প্রতিদিন উঠে হাঁটতে যেতাম ওই যে ওইদিকে রেল লাইনের এদিকে। মানে এই অবস্থা, আমি তোমাদেরকে 2টা ছবি দিব, ফানি 2টা ছবি। এর অবস্থা কি তো মানে আমি মানে দুষ্টামি করে বলতাম আর কি, ভাইয়ের গায়ে কি তেল। ভাই উঠতো কেটে জানো, আমার আগে উঠতো 4:30টায়, 7টা বাজে আবার শেষ। এই যে 7টায় ঘুমাইতো না, 1টায় উঠতো। মানে এখান থেকে জিনিসটা ফানি হলো, এখান থেকে শিকার কি তাদের সকালে উঠার ডেডিকেশন। প্রতিদিন উঠতো, উঠে আগে তুই তো উঠতে পারিস না, আমাকে মেসেজ এটা আমরা মানে মজা নিতাম তেল বেশি ভাইয়ের। মানে একটা কিছু পারবে না, এ আবার মানে অ্যাক্সিডেন্ট হয়ে একদিনটা 48 ঘন্টা ঘুমাইছে। আমরা ভয় পেয়ে গেছি, আমি যে এভাবে নাক দেখতেছি। এই হ্যাঁ অ্যান্টিবায়োটিক খাইছিল, মানে ওই যে ওর পায়ের একটা রক নাকি কাটা গেছে, অ্যান্টিবায়োটিক খাইছিল, প্রচুর ঘুমাইতো। এখন আমার সাথে সাথে উঠতো ভালো কথা, ভোর 5টা বাজে উঠতো, 5টা তো 7টা হিসাবে আমরা উঠি, এই চাটা খাই আসি, 1-1.5 ঘন্টা পরে এবার আবার ঘুম। আমি তোমাদের কিছুক্ষণ পর 2টা ছবি দেখাবো যে আচ্ছা অসুবিধা নাই, এটা মোটিভেশন হিসেবে কাজে নেবে। এটা আসলে কতগুলো জিনিস, একটা সফলতা। তোমরা কখনো এই যে আমি এদেরকে বললাম ধরো রিপন চান্স পাইছে, এরা চান্স পাইছে, যদি আমরা চাই এরা মানুষের সফলতা কখনো সংজ্ঞা করা যায় না। আমৃত্যু মানুষ সফলজন থাকে, মানুষ মূল্য আফসোস থাকে, আর এইটা করে যদি মরতে পারতাম, দেখবে দাদা দাদি মূল্য আরে নাতির বিয়ে চাইতে না, এটা অসফল। তো আমরা আক্ষরিক দৃষ্টিতে যেটা বলি, ধরো এরা যতটুকু গেছে, মানে এরা ধরো আমারও ড্রিম পজিশনে এরা চলে গেছে, আমারও একসময় ড্রিম ছিল। তো যাই হোক, আমি এদের জন্য অনেক অনেক বেশি প্রাউড ফিল করি। তো এক্ষেত্রে একটা সাকসেস হইতে গেলে তোমাকে আসলে সত্য কথা বলতে কোটি কোটি স্কিল, কোটি জিনিসের সমন্বয়ে গঠিত হয়। সকালে উঠা, এটা স্কিপ না করা, এটা পড়া। আর তোমরা যারা হতাশ, অনুপরে আমি বলি, আমি তোমাদের গত কয়েকদিন আগে বলছিলাম অনুপের বেসিকের সমস্যা, অনুপের বেসিক কিছু জিনিস সমস্যা আছে। তোমাদেরকে আমি বলছিলাম রিপনের সাথে আমি রিপন মেসেজ দিয়েছিলাম না যে ওর একাডেমি থেকে বেসিক অনেক সমস্যা। তো এখন বেসিক যে সমস্যা, কোনো সমস্যা আসলে সমস্যা না যদি তুমি এটা সমাধান করো, কোনো সমস্যার ভিতরে পড়ে না। তো অনুপের পড়ার টেবিল এখানে ছিল, আমার বেড এখানে। তো ও মাঝে মধ্যে ধরো একটা এক্সাম্পল দিই, 3/2 আর 10/3, 10/2, 10/5 না, এটা পারে না, বলে গেছে তো এতটুকু আসি, আবার নিজে মনে করতে আবার চলে যেত। এরকম অনেক দিন হয়েছে। আমি তো ধরো টিউশন করে মোবাইল চাপি, তো এরকম মানে সমস্যা হলে আসতো, অর্ধেক পথে বলে গেছে। আবার অনেক ধরো আমি আমার মেসেজের সবার সাথে কথা বলছিলাম যে কি রে এত বেসিক সমস্যা। আবার এসএসসিতে গোল্ডেন পাইছে, শর্ট সিলেবাস ছিল, একটু ভাইয়া টেকনিক ব্যাস ছিল, কোপ মারে দিছে ওখানে। তো ভাইয়া প্রথমে জিনিসটা যেটা ধরতে পারে নাই
সেটা হচ্ছে ওই গোল্ডেন পাই ভাইয়ের শরীরে ধরো তেল চর্বি অনেক বের হয়ে গেছে, ঠিক আছে। আর আরেকটা কথা বলি জিপি এর ক্ষেত্রে, তোমাদের সময় নোয়াখালী কলেজে জিপিএ কতজন পাইছে? 3 জনতে প্লাস নাকি? আচ্ছা হ্যাঁ, জিপিএ কতজন পাইছে নোয়াখালী কলেজে? 100 কতজন মনে আছে? 28-30 কত? 126। আমি আজকে একটা কথা বলে রাখি, তো 2026 সালে জিপি 100 নিচে নামবে এবং 70-80 তে নেমে আসবে, লিখে রাখো আমার কথা। তোমাদের এখানের ভিতরে অনেকে জিপে পাবে না, তোমরা এখনও, আমি বলি এই সময়টা তোমাদের শরীরে, লাস্ট আমি এন্ডিং দিচ্ছি, তোমাদের শরীরে এই সময়ে তোমরা সম্ভাবনা সর্বোচ্চ পর্যায়ে আসো, তোমরা এখন কারো গোনার মতো টাইম তোমরা দেখো না, ঠিক কি না? কেন? কারণ তোমার এখন মনে করো কি, যেমন তোমার এখন কি মনে হতে পারে যে যেমন আমি চাইলে আমি এখন মেডিকেল পড়তে পারবো না, আমি চাইলে এখন বুয়েটে পড়তে পারবো না, তাহলে আমি জানি এখন আমার ওজন কতটুকু, আমার আন্দাজ কতটুকু, আমি কথা বলি সেভাবে, আমি নিজেকে অ্যাপ্রোচ করি সেভাবে, নিজেকে প্রকাশ করি সেভাবে। কিন্তু তোমরা এখন সব কিছু সম্ভাবনার এই সময়টা সম্ভাবনার সর্বোচ্চ পর্যায়ে থাকো। ও চিন্তা করে আরে আমি তো মেডিকেলে যাইতে পারো, আমি তো বুয়েটে যাইতে পারো, ও চিন্তা করে আরে আমি তো ওখানে যাইতে পারো, এখানে যাইতে পারো, সেখানে যাইতে পারো, সব কিছু করতে পারো। বাস্তবে তুমি সব কিছু করতে পারবে না। এই যে এই সময়টা যখন যাবে, যেমন তোমাদের ভিতরে অনেকের উগ্রতা, আমি একটু আচরণ নিয়ে কথা বলি, উগ্রতা এটা অনেক অংশে থাকে, ঠিক আছে। অনুপের ক্ষেত্রে কিছু একটা কথা প্রথম যখন বলতাম তখন অনুপের অ্যাপ্রোচ ছিল কি একদম শুরুতেই মানে গরম, কি একটা মানে অবস্থা খুব খারাপ। আস্তে 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 যখন সে অ্যাডমিশন টেস্টটা দিছে, আমি যখন ফোনে কথা বলি অনুপের সাথে, আরে এটা তো অনুপের কণ্ঠস্বর না, হ্যাঁ, আর এটা তো অনুপের কণ্ঠস্বর না, এই যে তখন কি হয়, তখন অনুপ আসলে নিজের ওজন বুঝছে যে আসলে আমি তো এতটুকু না। আমার ক্ষেত্র আমি যখন ইন্টার ছিলাম কারো গুনতাম না, আরে চিল, আমি সমনি কলেজে ছিলাম, তো ধরো আমিও আমাদের মেসে কারো গুনতাম না। এক্ষেত্রে আচরণগত দিক থেকে তোমাদের শরীরে তোমরা এখন মানে অনেক পরিমাণ তেল তোমাদের থাকবে, মানে একবারে বলতে উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ে তোমরা এখন থাকবা, হ্যাঁ শীত একটু কম লাগবে। তো এখন এই জিনিসটা তোমরা আসলে পরিহার করতে হবে নিজেকে, ফোলাইট, এবং যেটা বললাম যে একটা আমি এখানে যতক্ষণ এখানে তোমাদের অনেক টাইম লস করলাম, ওদেরও অনেক টাইম লস করলাম, তার জন্য দুঃখিত। কিন্তু এই যে এখানে যতক্ষণ বললাম 10-20 মিনিট বা 25-30 মিনিট, আধা ঘন্টা, কিন্তু এই যে একটা জিনিস লিখতে, একটা জিনিস বানাইতে, একটা জিনিস হইতে, একটা জিনিস ঘুরতে কত কোটি কোটি পরিশ্রম ছিল, কত কোটি কোটি জিনিস তোমার ছিল এখানে, বুঝছো? সো এই পর্যন্তই। আমি ওদেরকে মানে তোমাদের অনেক টাইম নিয়ে নিয়েছি, তোমাদেরও টাইম নিয়ে নিয়েছি, প্রায় 7টা 9, আমি অধ্যায়টা শেষ করতে পারিনি, মানে যতটুকু পড়াইছি নেক্সট ক্লাসে পড়াই দিব। আমি জানি অনেকেই এটার কারণে খুশি হয়ে গেছে যে আর পড়তে হবে না। আচ্ছা, তো আমি চাই যে ঠিক আগামী বছর 1 বছর পরে ক্যালেন্ডারের পাতা ঘুরে আসলে যাতে এটাও ক্রমান্বয়ে এদিকে আসে, আমি আশা করি বুঝতে পারছি। এখান থেকে যারা বসা তারা যাতে এখানে আসতে পারে, ঠিক আছে। আর আমার ক্ষেত্রে আমি যেটা বলি, আমি আসলে খুবই ছোট একজন মানুষ, আমি পড়িও খুবই ছোট একটা জায়গায়, বা আমি চাই তোমরা সবাই আমার থেকে অনেক বেশি ভালো করো। পৃথিবীতে একটা কথা মাথায় রাখবে, যেই কোনো শিক্ষক, ওই শিক্ষক যদি খারাপ না হয়, আমি হয়তো তোমাদের বড় ভাইয়ের রূপী শিক্ষক কম, বড় ভাই বেশি, তো পৃথিবীতে তোমার ভালো চাই, তুমি বিশ্বাসও করবে না, 1-2 শ্রেণীর মানুষ, তোমার বাবা মা, তোমার শিক্ষক, তোমার চাচা বলো যারা, আমি চাচা যারা পুকুরে খারাপ বলতেছি না, আবার করে নাম নেই, আমার পুকুরের নামে এদিকে আমার পুকুর যে ভালো, চাচা বলো, জেঠা বলো, খালা বলো, সবার কিছু না কিছু ক্ষেত্রে তোমার ব্যতিক্রম থাকবে। যেমন আমার বাবা মা আমি ছোটোবেলা থেকে পাইনি, আমার এই ক্ষেত্রে আমার বাবা মার ভূমিকা পালন করছে আমার নানি, আমার মামারা, ঠিক আছে। তো পৃথিবীতে আসলে কখনো শূন্যস্থান থাকে না। তুমি যদি কোনো কিছুর জন্য লড়ো, তুমি যদি কোনো কিছুর জন্য চেষ্টা করো, ঠিক আছে। আমি নাম বলতেছি না, 26 হোক 27 হোক, আমার এখানে একটা স্টুডেন্ট এখনও আছে যে অনেক বেশি ট্রাই করতেছে, ফ্যামিলি থেকে হেল্প পাইতেছে না, ফ্যামিলি থেকে পারতেছে না, দিতেছে না, কিন্তু অনেক বেশি ট্রাই করতেছে। আমি বলবো যে সে কে, তোমরা দোয়া করিও যাতে সে অনেক ভালো কিছু করে, এবং সে অনেক পরিমাণ ট্রাই করতেছে, ভালো লাগে আসলে। হ্যাঁ, ওর আমি টাকা পয়সা একটু করার চেষ্টা করি, মানে কনসিডার করার চেষ্টা করি। যেমন আমার ক্ষেত্রে ওদের কথা যখন আসছে, আমার ক্ষেত্রে বলি, আমি সমনি কলেজে যখন পড়ছি, আমি স্যারদেরকে যেমন টাকা পয়সা দিতে পারতাম না, সত্য কথা, তোমরা এখনও সমনি কলেজ স্যারদেরকে জিজ্ঞেস করিও, আমি স্যারদেরকে টাকা পয়সা দিতে পারতাম না। মানে এমনও হয়েছে যে এগুলো আসলে আমি ইমোশনালি হয়ে যাই। আমি স্যারের প্রাইভেটে গেছি, কেমন হয়, তোর কিছু স্টুডেন্ট ইচ্ছিত স্যারদেরকে টাকা দেয় না, তো স্যারে আমাকে এই হিসেবে সন্দেহ করতো যে এই মনে ইচ্ছিত টাকা দেয় না, আমি একটু বাম্পু করে চলি, তো আমার ধরো গেট আপ দেখে মনে হবে না যে আমি কোথা থেকে উঠে আসছি, সত্য কথা এটা, সবাই অবাক হয়। তো স্যারে আমাকে অনেক দিন বারণ করছে, তুমি কালকে থেকে আসিও না,
আমি স্যারের নাম বলতেছি না, আমার নাম বলতেছি, শুধু আমি ভুক্তভোগী। আমি ডিরেক্ট বারণ করছি তুমি কালকে থেকে আসিও না, আমি যাই লাস্টের সিটে বসে থাকতাম। এরকম সুমনিতে যতজন স্যার পড়াই সব স্যারের প্রাইভেটে আমার এরকম হয়েছে। তো লাস্ট মুহূর্তে ফিজিক্স ম্যাথ ওই যে দাদার কাছে পড়তাম, দাদা আমি এমনও হয়েছে যে আমার থেকে আমি মেবি টাকা পয়সা দিতে পারি না, একবার মনে কিছু টাকা দাদাকে দেওয়ার জন্য ট্রাই করছিলাম, বাট দাদা নেই। তো আসলে লাইফে তোমার দেখবা তুমি যখন কোনো কিছুর জন্য চেষ্টা করবা তোমার লাইফে কেউ না কেউ আসবে। যেমন রিপন, বিপ্লব যেটা বললো যে রিপন ওর জন্য এখন আশীর্বাদ হিসেবে আসছে, আর যেমন আশীর্বাদ হিসেবে আসছে, ধরো আমার জন্য দাদাটা আশীর্বাদ হিসেবে আসছে। আর একটা ধরো নাও তো আসতে পারতো, বিপ্লবের জন্য যদি রিপন না আসতো কিংবা ওরা যদি ফ্রেন্ডশিপ না থাকতো, ও যদি চান্স না পাইতো, তাহলে ও কী করতে পারতো, আমার বন্ধু পাই নাই আমি এই জন্য পাই নাই, এটা কোনো কথার আন্ডার পড়ে? তাহলে তুমি আরেকটা কথা মনে রাখবে, জীবনে কারো থেকে কোনো কিছু আশা করবা না, কারো থেকে কোনো কিছু আশা করবা না, জীবনে তোমার থেকে আশা করবা। পৃথিবী আসলে খুবই স্বার্থপর, দুনিয়া খুবই স্বার্থপর, যে যাই বলুক। তো স্বার্থপর দুনিয়া, তোমার কোনো কিছু তুমি উদ্ধার করে নিতে হইব, ঠিক আছে? এখানে ধরো আমার কাছে আরও 2-3 জন পড়ছে, ওরা তো আসে নাই, হয়তো আসলে তো আমরা তো বলতাম, বাট ওদের থেকে তো খারাপ লাগছে। আমি যখন চান্স পাই না 1 বছর, আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলতাম না, এত ক্লোজ ফ্রেন্ড ছিলাম ওদেরই মতন। বন্ধু তুই কোন চ্যাপ্টার পড়াস? কোষ বিভাজন। আচ্ছা আমিও কোষ বিভাজন পড়তেছি। আমি অন্য চ্যাপ্টারে ছিলাম, বন্ধু পড়তেছি এই জন্য আমিও পড়তেছি। ওই বন্ধুর সাথে আমার 1 বছর কথা হয় নাই লিটারেলি, বুঝছো? 1 বছর ও মাস্টার পাড়া আসতো, আমি ফোন দিতে, আমি ফোন ধরতাম না। তো জিনিসটা এরকম খারাপ লাগবো। এখন তোমরা সবাই একসাথে চলো, এটা আসলে এই জিনিসটা অ্যাডমিশন টেস্টটা যে পড়াশোনা করে না, ব্যর্থ হোক সফল হোক, পড়াশোনা করুক না করুক, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাডমিশন লাইফ তুমি চান্স না পেলে তোমার লাইফ শেষ হয়ে যাবে এরকম না। অ্যাডমিশন তোমার বাস্তবতা, তোমার হাতে আঙুল দিয়ে একদম হাতে কলমে দেখো এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, তোমাকে বুঝাই দিবে যে বাস্তবতা কত কঠিন। তুমি ধরো ক্লোজ ফ্রেন্ডের সাথে তোমরা বিশ্বাস করো, ধরো এরা রিপন এটা বিপ্লব এটা কথা বললো, যদি এখান থেকে একজন চান্স না পেতো, এরা দুজনের একজন আসতো না বা বলতো না বা খারাপ লাগতো। তো দুনিয়াটা হচ্ছে এরকম, তুমি আসলে নিজের জায়গাটা নিজে ক্লিয়ার করে নিতে হবে। এই জন্য এত প্রতিযোগিতা। মেডিকেলে এবার কতজন করে লড়ছে একটা সিটের বিপরীতে? 1,22,000 পরীক্ষা দিয়েছে। 1,22,000 পরীক্ষা দিয়েছে, এটার ভিতরে সিট ছিল কত? 5,000। মানে একটা সিটের বিপরীতে 27-28 জন করে লড়ছে। তুমি চান্স পাইতে হলে 26 জনকে গেট আউট করতে হবে। অনুপের ক্ষেত্রে অনুপ জগন্নাথ হবে, সত্যি কথা বলতে আমি এটা বিশ্বাস করতে পারিনি, কারণ ও মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, মেডিকেল প্রিপারেশন নিলে ভার্সিটি টাফ হয়ে যায়। তাহলে ও ভালো একটা স্টুডেন্ট, স্টুডেন্ট, এখনও বুয়েটে পরীক্ষা হয় নাই, তখন ডাবিও হয় নাই। জগন্নাথ আগে হয়েছে না নাকি? জগন্নাথের আগে ডাবি হয়েছে, আগে ডাবি হয়েছে। এখন আগে দেখো জগন্নাথে কারা পরীক্ষা দিতে আসছে, যারা ডাবিতে চান্স পাবে, ডাবিতে যাবে, কোথায় যাবে? চট্টগ্রামে যাবে, বুয়েটে যাবে, সুইটে যাবে, রুইটে যাবে, ওদের থেকে ও চান্স পাইছে। ও এখন 588 না সিরিয়াল 200 ভিতরে চলে আসবে, কারণ ওখানে সব চলে যাবে। তাহলে এটাও কিন্তু অনেক বড় একটা রেজাল্ট। সো আসলে তোমাকে কোনো কিছু করতে হলে ভাই, সত্য কথা বলতে হচ্ছে, তোমাকে পরিশ্রম করতে হবে। ধরো তুমি অ্যাডমিশন, আমি অ্যাডমিশনে ধরো তুমি চান্স পাইলে না, কেউ যদি পরিশ্রম না করে চান্স না পাও, সে আমি তার প্রতি কোনো কথা বলার নাই। পরিশ্রম করে না পাও নাই, ঠিক আছে ভাই, তোমার ব্যবস্থা তুমি আছে। যদি কেউ পরিশ্রম করে চান্স না পাও, তোমার মনে হতে পারে সৃষ্টিকর্তা এত খারাপ কেন, আমার জন্য এটা এত খারাপ কেন, কিন্তু না, সৃষ্টিকর্তা আসলে তোমার জন্য এমনভাবে তৈরি করে রাখা আছে, তোমার জন্য এমন কিছু তৈরি করে রাখা আছে যেটা মানে তুমি বুঝতেও পারবে না যে এটা তোমার জন্য সৃষ্টিকর্তা রাখছে। বুঝছো? এই তোমাদের কয়দিন বাদে টেস্ট পরীক্ষা, রেজাল্ট। আমরা যে যতই মোটিভেশনাল স্পিকাররা মোটিভেশন দুক, হ্যাঁ ইউটিউবে তো মোটিভেশনের অভাব নাই, যে রেজাল্ট কিছু না। ইন্টারমিডিয়েট তোমার লাইফে এমন একটা সময়, এমন একটা স্টেজ তোমার লাইফের মোড় ঘুরে দিতে পারে। রিপন যেটা বললো, রিপন কোথেকে উঠেছে, আমাকে চিন্তা করো, রিপনকে চিন্তা করো, কিংবা এদেরকে চিন্তা করো। এর আবার পারিবারিক অবস্থা ভালো, বড়লোক মানুষ। মানে আমি আইডেন্টিফাই করতেছি আর্থিক সমস্যা মোটামুটি। এর বাবা মা কষ্ট করছে, তুই কষ্ট করছো? আর্থিক কষ্ট করে না, আমরা আর্থিক কষ্ট করছি। আমি স্যারদের আমাকে বের করে দিছে, শান্ত তুমি গতকাল থেকে আগামীকাল থেকে আর আসবা না। আমি গেছি কয়েকটা প্রাইভেট ব্যাচে, তুমি আসবা না ডিরেক্ট। আমি গেছি, নো ইগো, নো কোনো কিছু না, আমি গেছি স্যারদের এখানে। সো তুমি যদি জ্ঞান পিপাসী হও, সৃষ্টিকর্তা তোমার জন্য রাখছে, 100% রাখছে, এটা তুমি বিশ্বাস করার না করো। এখন এটা নির্ভর করে তোমার উপর, তুমি কতটুকু পরিশ্রম করবা, তুমি কতটুকু পরিশ্রম করবা না, তুমি পড়বা কি পড়বা না। যে এই যে কথাগুলো বললাম, পরীক্ষা দেওয়া, অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছি, হয়তো আমি যদি আরও কিছু মনে রাখি বলতে পারতাম, তাহলে হয়তো বলা যেত, বাট আলটিমেটলি এগুলোই লাস্ট কথার এক কথায়,
তোমাকে লড়তে হবে, এবং লড়তে হবে। এখন তুমি অঙ্ক একটা পারো নাই, আর এরা এরা কী করে, অঙ্ক একটা পারে নাই, এই যে বই খুলছে, প্র্যাকটিস করে কেমনে, এই ধর প্র্যাকটিস করে কেমনে, ধর না, এই যে বই খুলছে, কোশ্চেনটা পড়ছে, ও আচ্ছা আনসার এভাবে, ওইটা তো পারি, ও আচ্ছা এমনি দেখি লেখা, হাতের লেখা। এমসিকিউ প্র্যাকটিস করে, 1-এর ক, 2-এর খ, ওকে হ্যাঁ 3-এর ঘ, এমসিকিউ প্র্যাকটিস করে এমনি। মানে ধরো যে ওইটা নাই, আরে এটা আমি পারবো কিনা, আমি চেষ্টা করি, কিন্তু এটা এদের ভিতরে নাই। ধরো তুমি এখানে যতজনে আছে, কদিন পরে বোর্ড পরীক্ষা, তো বোর্ড পরীক্ষা তো অনেক বড় একটা পরীক্ষা, বিশেষ করে এইবারের জন্য। এবার ফুল সিলেবাস, তোমরা তো শর্ট সিলেবাস ছিলা, ফুল সিলেবাস, এখনও ফুল সিলেবাসে পড়াতেছি, তো এদের জন্য আরও কত বড় চ্যালেঞ্জিং হবে। এদের অ্যাডমিশনে চান্স পাবে না তোমরা, অনেকাংশে নির্ভর করে এসএসসি রেজাল্টের উপর। এবং ভাই বিশ্বাস করো, এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে, অ্যাডমিশনে ভালো করছে 1001 জন, তুমি দেখবা এডটেক প্ল্যাটফর্মগুলোতে এটা করিও এটা সম্ভব, এটা ফাও, 1000 জন একজন, তুমি 1000 জন একজন, আমি 1000 জন একজন, আমরা এখানে অ্যাভারেজ, এখন তুমি যদি চিন্তা করো, তুমি ওই যে আমার নানি একটা কথা বলতো, গড়ে নাই বাতে রাজি, ওলা নামে একটু উজু মাঝি, নোয়াখালী আসি আর কি, মানে ফোলার এই অবস্থা, ফোলা চিন্তা করে কোন পর্যায়ে যায়, বুঝো নাই? তো এটা ছিল কথাবার্তা, একটু তোমাদেরকে গাইড দেওয়ার ট্রাই করছি এদেরকে, এরা এই দূর থেকে আসছে ভাই, লক্ষ্মীপুর থেকে, তো আমিও তোমাদের টাইম নিয়ে নিলাম। আজকে পর্যন্তই, ভালো থাকো সবাই, হ্যাঁ।